আমাদের নেক্সট পার্টটা আমরা শুরু করছি। যেমন আমরা সেকশন এ করেছিলাম, সেকশন বি 3 মার্কসের কোশ্চেন থাকবে, তোমাদের 6টা কোশ্চেন করতে হবে, এই টোটাল 18 মার্কস। এখন দেখা যাক, দেখো ইউনিট 7 থেকে তোমাদের দুটো কোশ্চেন করতে হবে, 4টে কোশ্চেন দেওয়া থাকবে। সো ফার্স্ট কোশ্চেন ইজ এ, বিনাইন টিউমার কেন ম্যালিগন্যান্ট টিউমারের থেকে কম বিপজ্জনক? কোশ্চেনটা একটু ঘুরিয়ে দেওয়া, ক্যান্সারের কারণ বর্ণনা করো। So in English, why is benign tumor less dangerous than malignant tumor? Describe the causes of cancer. তাহলে আমরা বিভিন্নভাবে উত্তর লিখতে পারি। তো প্রথম হচ্ছে বিনাইন টিউমার আক্রান্ত অঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যে জায়গাটাতে হয়েছে সেখানেই ও সীমাবদ্ধ থাকে। কেন না, ওই যে টিউমারটা হয়, ওই টিউমারের চারপাশে একটা যোগ করার আবরণ তৈরি হয়ে যায়, ঠিক আছে? সেটা কানেকটিভ টিস্যু লেয়ারিং তৈরি করে নেয়। দ্যাটস ওয়াই ইট ক্যানট স্প্রেড। যেই স্প্রেড করে যায় তাকে আমরা মেটাস্টেসিস বলি। এর মেটাস্টেসিস হয় না, যেহেতু মেটাস্টেটিক পর্যায়ে প্রবেশ করে না, সেই জন্য বেনাইন টিউমার ইজ লেস ডেঞ্জারাস দ্যান ম্যালিগন্যান্ট টিউমার। একমাত্র মাথায় মনে রাখবে যে ব্রেনে যদি বিনাইন টিউমার হয়, ব্রেনে বিনাইন টিউমার ইজ ডেঞ্জারাস, ঠিক আছে? সো ব্রেন সেলসের ক্ষেত্রে বিনাইন টিউমারও অনেক সময় খুব ডেঞ্জার রূপ নিয়ে নেয়। ক্যান্সারের কারণ কি না, ক্যান্সার কোজিং এজেন্টস আর নোন এজ কার্সিনোজেন। যারাই ক্যান্সার করতে পারে সেই সকল এজেন্টকে আমরা কার্সিনোজেন বলি। এখন কার্সিনোজেন কি কি হতে পারে? যে প্রাকৃতিক কার্সিনোজেন হতে পারে, লাইক এক্স রে, গামা রে, ইউভি রে। কেমিক্যাল কার্সিনোজেন হতে পারে, যেমন নিকোটিন, আলফা টক্সিন, ক্যাডমিয়াম অক্সাইড, অ্যাসবেস্টাস। বায়োলজিক্যাল বা জৈবিক কার্সিনোজেন হতে পারে, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এইসব কার্সিনোজেন কন্টিনিউ যদি আমাদের বডি ইন্টারাক্ট করে, যদি কন্টিনিউ আমাদের শরীরের মধ্যে ঢুকতে থাকে, তাহলে কি ঘটবে না, ক্যান্সার আমাদের বডিতে একটি মানে প্রত্যেকটি কোষে একটা জিন আছে যাকে আমরা বলি প্রোটো অনকোজিন। সো প্রোটো অনকোজিনটা কি? আমাদের যে কোনো নর্মাল জিনই হচ্ছে প্রোটো অনকোজিন। সো এই প্রোটো অনকোজিনের কাজ কি না, আমাদের দেহের স্বাভাবিক বিপাক্রিয়া আমরা যাই করছি, আমরা যে জিন বলি সেই জিনটা বেসিক্যালি আমাদের ক্ষেত্রে প্রোটো অঙ্কোজিন। অর্থাৎ হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রোটো অঙ্কোজিন? যে অঙ্কোজিনের আগের অবস্থা, অর্থাৎ ইচ এন্ড এভরি জিন হ্যাজ আ পসিবিলিটি টু কনভার্ট ইনটু অঙ্কোজিন। অর্থাৎ প্রত্যেকটা জিনই কিন্তু ক্যান্সার কজিং জিনে কনভার্ট হতে পারে, তার প্রবাবিলিটি আছে। তো এমনি এমনি হয়ে যাবে? কখনোই হয় না। দেয়ার আর লটস অফ ব্যারিয়ার যে বাধা দেয়, যে না ভাই তুমি হতে পারবে না, তুমি প্রোটো অঙ্কোজিন, তুমি আমাদের নর্মাল জিন, তুমি আমাদের শরীরের মেটাবলিজম রেগুলেট করো, তোমাকে অ্যাবনর্মাল হতে দেবো না। দেয়ার আর লটস অফ মেকানিজমস দেয়ার। যখন সেই মেকানিজম ব্রেক করে যায়, তখনই একমাত্র প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যায়। তাই ভয় পাওয়ার কিছু নেই যে রাতারাতি প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাবে, তার কোনো চান্সই নেই। সো কিন্তু যখন এই কার্সিনোজেন গুলো কন্টিনিউ আমরা ইন্টারঅ্যাক্ট করব, তখন কি হয় না, এই যে প্রোটো অঙ্কোজিন আছে, ইট মে কনভার্ট ইনটু অঙ্কোজিন। অঙ্কোজিন কাকে বলে? অঙ্কোজিন হচ্ছে ক্যান্সার কজিং জিন। ক্যান্সার কজিং জিন কে আমরা অঙ্কোজিন বলি। সো তাহলে এই প্রোটো অঙ্কোজিন যখন ক্যান্সার কজিং জিনে কনভার্ট হয়ে যাবে, তখন ক্যান্সার হয়। আবার আমি তোমাকে বললাম যে এমনি এমনি হয় না, যে লটস অফ মেকানিজমস আর দেয়ার। তার মধ্যে একটা মেকানিজম হচ্ছে টিউমার সাপ্রেশন জিন থাকে, টিউমার সাপ্রেশন জিন থাকে। তার একটা এক্সাম্পল হচ্ছে P53। দেয়ার আর লটস অফ জিনস আর দেয়ার, একটা এক্সাম্পল দিলাম। এই টিউমার সাপ্রেশন জিন যদি ইনঅ্যাক্টিভেট হয়ে যায়, তখনই কিন্তু এই প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হতে পারে। যদি টিউমার সাপ্রেশন জিন অ্যাক্টিভ থাকে, সে কিন্তু এই প্রোটো অঙ্কোজিনকে কখনোই অঙ্কোজিনে কনভার্ট হতে দেবে না। তাহলে আমাদের বডিতে কিন্তু অলওয়েজ টিউমার সাপ্রেশন জিন অ্যাক্টিভ, সেই জন্য প্রোটো অঙ্কোজিন অঙ্কোজিনে কনভার্ট হয় না। সো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম, দেয়ার আর লটস অফ থিংস আর দেয়ার আর লটস অফ মেকানিজমস আর দেয়ার, যেটা আমাদের শরীরে ক্যান্সারটাকে প্রিভেন্ট করে দেয়। কিন্তু বারবার যদি এই কার্সিনোজেন আমাদের ইম্প্যাক্ট করে, what will happen? It will deactivate the tumor suppressor gene, and that will lead to conversion of
প্রোটো অঙ্কোজিন ইন্টু অঙ্কোজিন, এই প্রোটো অঙ্কোজিনটা অঙ্কোজিনে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? সো ক্যান্সারের কারণ বললে অনেকে কি করে, এই পয়েন্টটা লেখে, সেকেন্ড পয়েন্টটা লেখে, কেউ আবার প্রথম পয়েন্টটা লেখে। তোমরা এই তিনটে পয়েন্টই লিখবে, এই জন্যই এই আলোচনাগুলো করা। তোমরা এই তিনটে পয়েন্টই লিখবে। তাহলে আমরা একটু ইংলিশ ভার্সনে দেখি, দ্য বিনাইন টিউমার রিমেন্স কনফাইন্ড ইন দ্য অর্গান affected as it is enclosed in connective tissue sheath. It is enclosed in connective tissue sheath and does not enter the metastatic stage. দুটো কথাই কিন্তু বলতে হবে। Now the causes of cancer may be caused due to carcinogens. আমরা বললাম what are carcinogens? Carcinogens are cancer causing agents which may be physical like X-ray, gamma ray and UV rays, chemicals like nicotine, alpha toxin, cadmium oxide, asbestos, maybe biological like hepatitis B virus, human papilloma virus. So due to long exposure of these carcinogen, what will happen? It will inactivate the tumor suppressor gene. That will lead to conversion of proto-oncogene into an oncogene and it may lead to cancer. So this is simple. ঠিক আছে, বোঝা গেল? এইবার দেখো, এতদিন পুরনো কোশ্চেন যদি দেখো, ইফ ইউ গো টু দ্য ওল্ড কোশ্চেন পেপার, তোমাদের কি বলা হতো, একটা পার্টিকুলার ডিজিজ বলে দেওয়া হলো, বলা হলো এর সিমটমস লেখো, এর রিজন লেখো, এর মোড অফ ট্রান্সমিশন লেখো। এইভাবেও কোশ্চেন আসতে পারে, ক্লাসিক্যাল ওয়ে অফ কোশ্চেন আসতেও পারে। আবার এইরকম ভাবে ডিডাকটিভ টাইপ অফ কোশ্চেন, একটা প্যারাগ্রাফ দিয়ে দেওয়া হলো, তাতে কিছু সিমটমস দিয়ে দেওয়া হলো, এবার তোমাকে বলা হলো আইডেন্টিফাই দ্য ডিজিজ, তার কনফার্মেশন জানতে চাওয়া হলো। এবার কনফার্মেশন জানতে চাওয়াটা এই কারণে, কিছু কিছু ডিজিজের ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ওয়েল নোন টু ইউ, এবং বায়োটেকনোলজিও আছে। সো কনভার্সন অফ এভরিথিং, একটা কনসেপ্টের কনভার্জন হবে এবং কনভার্জেন্স হবে, ঠিক আছে? যে তুমি বিভিন্ন চ্যাপ্টারে বিভিন্ন জিনিস পড়েছো, এটার কোনো মানে নেই যে আমি ইমিউনোলজি পড়েছি মানে ইমিউনোলজির কোশ্চেন ইমিউনোলজির মধ্যেই সীমিত থাকবে। So that concept may be linked with another concept. এইরকম কোশ্চেন হচ্ছে তার একটা প্রাইম এক্সাম্পল। দেখো, 45 বছর বয়সী একজন রোগীর দেহে নিম্নলিখিত লক্ষণগুলি পরিলক্ষিত হয়: উচ্চ জ্বর 93.5 ডিগ্রি সেন্টিগ্রেড, শুকনো কাশি, শ্বাসকষ্ট, পেশি ব্যথা, মাথা ব্যথা, স্বাদ এবং গন্ধের অবলুপ্তি। A 45 years old patient presents with the following symptoms: high fever 39.5 degrees centigrade, dry cough, shortness of breath, muscle ache, headache, loss of taste and smell. These are the symptoms that are given to you. You have to identify the disease. The first question is, রোগী কোন রোগে ভুগছে? The patient is suffering from which disease? তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে আমরা কি কি দেখছি। খুব ইজিলি দেখো, তোমরা এতদিন জেনে গেছো স্বাদ এবং গন্ধের অবলুপ্তি। সো মোস্ট অফ দ্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রে কিন্তু স্মেল পাওয়া যায় না, বাট টেস্টও পাওয়া যায় না। এটা কিন্তু ভেরি রেয়ার যে দুটো একসঙ্গে পাওয়া যায় না। তো ভাইরাল ডিজিজের এটা লক্ষণ। হাই টেম্পারেচার, হাই ফিভার, ওর সঙ্গে দেখো শ্বাসকষ্ট। দিস আর দ্য সিমটমস, যেটা থেকে তুমি বুঝতে পারছো যে ডিজিজটা কি। অলরেডি তোমরা জানো, এইরকম জানা জিনিসই তোমাকে ঘুরিয়ে দিল, তারপরে বলছে যে রোগের নিশ্চিতকরণ কিভাবে করা হবে। রোজ শুনছো নাম, তো সেই রকম জিনিস। এবং লাস্টে বলা হচ্ছে রোগ সৃষ্টিকারী প্যাথোজেনের নাম উল্লেখ করো। যখন নাম বলছে, জাস্ট নেম চাওয়া হয়েছে যে হোয়াট উইল বি দ্য কনফার্মেটিভ ডায়াগনোসিস অফ দ্য ডিজিজ, মেনশন দ্য নেম, সাইন্টিফিক নেম কিন্তু বলেনি। সো ইউ মে সাইট দ্য নর্মাল নেম,
যে কোনো জায়গায় যদি সাইন্টিফিক নেম না চায় তুমি বাংলায় লিখতে পারো, বাট ইফ ইট ইজ আস্ক সাইন্টিফিক নেম তখন কিন্তু তোমাকে বাইনোমিনাল নমিনক্লেচার ফলো করতে হবে, বারবার বলছি। সো আমরা আনসারে যাই। ডিজিজ কি? ইউ নো, ইটস কোভিড-19। ইটস কোভিড-19, করোনা ভাইরাস ডিজিজ 19। কনফার্মিটি টেস্ট কি? কনফার্মিটি টেস্ট হচ্ছে আরটিপিসিআর, নাম শুনেছো, রিভার্স ট্রান্সক্রিপশন বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পলিমারেজ চেঞ্জ রিয়াকশন। প্যাথোজেনের নাম কি? SARS-CoV-2, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম করোনা ভাইরাস 2। যখনই ফুল ফর্ম লিখবে ট্রাই টু রাইট ইন ইংলিশ। যদি তুমি SARS-CoV-2 লেখো, লিখে যদি তুমি মনে করো আমি ফুল ফর্মটা লিখবো, সো ইউ শুড রাইট ইন ইংলিশ আনলেস এন্ড আনটিল তোমার বানান ভুল হয়। এখানে কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই যে তোমাকে ইংরেজিতেই ব্যাকেট লিখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু তুমি বাংলায় লিখলে চলবে, কিন্তু চেষ্টা করতে হবে যে আমরা ইংরেজিতে লিখি। যেমন কোভিড-19, করোনা ভাইরাস ডিজিজ 19, এটিকে বাংলায় লেখার থেকে ইংরেজিতেই লেখা উচিত। তবে বানান ভুল যদি হয় মনে হবে, সেই ক্ষেত্রে ব্যাকেটে তুমি কিন্তু বাংলায় লিখতে পারো। এর কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে এটা ইংরেজিতে লিখতে হবে, কারণ এটা তোমার বিজ্ঞানসম্মত নাম চাওয়া হয়নি। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল যে কিভাবে প্রশ্ন কিন্তু তোমাকে ঘুরিয়ে দিতে পারে। তোমার সিলেবাসে অনেকগুলো ডিজিজ আছে, যে কোনো ডিজিজকে এইভাবে একটা কোশ্চেন ডিজাইন করে তোমাকে দেওয়া যেতে পারে। আমরা তার একটা প্রবাবিলিটি বলছি। বিভিন্ন ধরনের কোশ্চেন এখানে মিক্স করা আছে যাতে তোমরা বুঝতে পারো যে এই যে সেমিস্টার 4 সেখানে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমরা কিভাবে লিখব। নাও নেক্সট কোশ্চেন নাম্বার সি। সন্ধান প্রক্রিয়ায় অণুজীবের ভূমিকা লেখো। সন্ধান প্রক্রিয়ায় উৎপাদিত দুটি খাদ্যদ্রব্য এবং দুটি পানীয়ের নাম উল্লেখ করো। রাইট দ্য রোলস অফ মাইক্রোবস ইন ফার্মেন্টেশন। মেনশন টু ফুড আইটেমস অ্যান্ড টু বেভারেজেস দ্যাট আর প্রডিউসড বাই ফার্মেন্টেশন। নাও এই কোশ্চেনগুলোর উত্তর অনেকভাবে দেওয়া যেতে পারে। যেমন আমি এখানে একটা প্যাটার্ন যেটা করেছি সেটা হচ্ছে রাইটিং প্যাটার্নটা করেছি কি পয়েন্ট ওয়াইজ লিখেছি। কিরকম না, ধরো অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন, দুগ্ধ উৎপাদন, বেকারি শিল্প, জৈব অ্যাসিড এবং রাসায়নিক অ্যাসিড উৎপাদন। তুমি কিন্তু এরকমও করতে পারো, তুমি এরকম ভাবে একটা বক্স করে দিলে, তুমি এরকম একটা বক্স করে দিলে, করে দিয়ে কি করলে, তুমি এখানে লিখলে ভিত্তি। ভিত্তি মানে কিসের বেসিসে তুমি বলছো, বেসিস, ইংলিশে লাগে বেসিস, এখানে লাগে ব্যাখ্যা, এক্সপ্লানেশন, আর এখানে লিখলে মাইক্রোবসের নাম, নেম অফ মাইক্রোবস। সো এটা একটা চার্টের মাধ্যমে তুমি লিখতে পারো, যেখানে প্রথম লিখলে অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন, অ্যালকোহলিক বিভারেজেস, তারপরে লিখলে দুগ্ধ শিল্প, তারপরে লিখলে বেকারি শিল্প। এইভাবে লিখতে পারো, অরেলস তুমি এইভাবে লিখতে পারো, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তুমি কিভাবে প্রেজেন্টেশন করবে, তোমার যাতে মনে হবে যে কম সময় লাগবে, তুমি সেই কাজটাই করবে যেটা তোমার কম সময় লাগে। সো প্রথমে যাই বাংলায় বলছি, তারপরে আমি ইংলিশ টার্মে আসছি। অণুজীব, ব্যাকটেরিয়া ইস্টে শুধু অণুজীব না, আরো অণুজীব আছে। কার্বোহাইড্রেটকে অক্সিজেনের অনুপস্থিতিতে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল অথবা জৈব অ্যাসিড এবং গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, বিভিন্ন গ্যাসে রূপান্তর করে শক্তি উৎপাদন করে। এই কাজগুলো তারা করতে পারে। তো আমাদের মূল কোশ্চেনটা কি না, তুমি এদের মেন ফাংশনগুলো বলো। অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদন, স্যাকারোমাইসিস সেরিভিসি, যখন সাইন্টিফিক নেম আমি আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা এখানে কিন্তু তুমি বাংলা হরফেও লিখতে পারো, কারণ তোমাকে সাইন্টিফিক নেম চাইনি। যদি চাই তখন কিন্তু সাইন্টিফিক নেমই লিখতে হবে। ফল বা শস্যের শর্করা থেকে সন্ধান করে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, এই ইথানল থেকেই কি তৈরি হয় না, মদ্য শিল্পে কাজে লাগে। দুগ্ধ শিল্প, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াকে আমরা ল্যাব বলি, এলএবি। এই ল্যাক্টোব্যাসিলাস কি করে, দুধের ল্যাকটোজকে সন্ধান প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিডে কনভার্ট করে, যার ফলে কি হয় না, দুধটা কি হয়ে যায় না, দুধটা জমাট বাঁধে, বেঁধে কিসে তো পরিণত হয়, দইতে পরিণত হয়, পনির তৈরি করতে সাহায্য করে। বেকারি শিল্প, স্যাকারোমাইসিস সেরিভিসি, ময়দাতে উপস্থিত শর্করাকে কি করে না সন্ধান করে,
করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। আমরা সকালেই পড়েছি যে ব্রেওয়ার ইস্টের ব্যাপারে। আর কি করতে পারে, জৈব অ্যাসিড এবং রাসায়নিক তৈরি করতে পারে। যেমন অ্যাসপারজিলাস নাইগার একটা ফাঙ্গাস, সে কি করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে, অ্যাসিডোব্যাক্টার অ্যাসিডি ব্যাকটেরিয়া অ্যাসিডিক অ্যাসিড অর্থাৎ ভিনিগার তৈরি করতে পারে। সো দিস আর দ্য আনসার। এখন 2 মার্কসে তোমাকে মিনিমাম 2টো লিখতে হবে, 3 মার্কসে 3টে লিখতে হবে। আমি 4টে দিয়েছি, তুমি যে এনি 2 লিখতে পারো। এবার পরের প্রশ্নটা হচ্ছে, পরের পার্টটা হচ্ছে সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত 2টো খাদ্যদ্রব্য। খুব ইজি, জাস্ট মেনশন করতে হবে দই এবং পনির। সন্ধান প্রক্রিয়ায় উৎপাদিত 2টো পানীয়, ওয়াইন এবং বিয়ার। ঠিক আছে, যেহেতু যেরকম কোশ্চেন চাওয়া হবে তার উত্তর আমরা শুধু সেইটুকুনি দেবো, তার থেকে বেশি কিছু দেবো না। নাও আমরা একটু ইংলিশে যদি যাই, যে মাইক্রোবস, ব্যাকটেরিয়া, ইস্ট বলো, মোল্ডস বলো, যাই বলো, আরো আছে। সো ড্রাই ফার্মেন্টেশন অ্যানারোবিক্যালি কনভার্টিং কার্বোহাইড্রেটস ইনটু অ্যালকোহল, অর্গানিক অ্যাসিড অ্যান্ড গ্যাসেস টু প্রডিউস দ্য এনার্জি। গ্যাসগুলো প্রডিউস করে মিথেন এনার্জির জন্য। Now, production of alcoholic beverages, carbon Saccharomyces cerevisiae, brewers ferment sugar in sugar, fruits and grain to produce ethanol, carbon dioxide. So ethanol actually brewery industry main component. Now dairy industry, the lactobacillus lactic acid bacteria, which is known as LAB, such as lactobacillus, ferment lactose in milk into lactic acid, and it will cause the coagulation or curdling of milk. It will produce what? Yogurt or cheese. And bakery production আমরা already পড়েছি, industrial organic acid and chemicals. Aspergillus niger, a fungus, produces citric acid, while Acidobacter aceti bacteria produces acidic acid. Acidic acid is also known as vinegar. To food items that are produced by fermentation, yogurt, curd, anything একটা বলবে, and cheese. To beverages that are produced by fermentation, wine and beer. So these are the complete answer. তুমি আনসার লেখার প্যাটার্ন দেখো আমরা কিভাবে লিখেছি। তোমাদের খাতায় কিন্তু স্পষ্ট করে, যেটা 1 ধরো কোশ্চেন বি এর 1 মার্কিং কিন্তু ঠিক করে লিখতে হবে। কোশ্চেন অনেক আছে, যার ফলে কোশ্চেনের নাম্বারিং ভুল করলে কিন্তু তোমার নাম্বারও ভুল হয়ে যাবে। নাও এসসিপি। এসসিপি বলতে কি বোঝো? এসসিপির একটি উদাহরণ লেখো। দেখো পুরো সিম্পল কোশ্চেন। তারপরের কোশ্চেন দেখো, বায়োফর্টিফিকেশনের গুরুত্ব লেখো। সো হোয়াট ডু ইউ মিন বাই এসসিপি? মেনশন ওয়ান এক্সাম্পল, স্টেট দ্য ইম্পর্টেন্স অফ বায়োফর্টিফিকেশন। নাও এসসিপি টার্মটা কিন্তু মিসনোমার। এসসিপি সিঙ্গেল সেল প্রোটিন। নর্মালি আমরা ভাবি যে প্রোটিন অবটেন ফ্রম সিঙ্গেল সেলুলার অর্গানিজম। আগে তাই ভাবা হতো, প্রথমে যখন অবটেন করা হয়েছিল সিঙ্গেল সেলুলার অর্গানিজম থেকে প্রোটিনটা অবটেন করা হয়েছিল অ্যাজ অ্যান অল্টারনেটিভ সোর্স অফ ফুড। পরবর্তীকালে দেখা যায় যে মাল্টিসেলুলার অর্গানিজম থেকেও আমরা ওই রকম সোর্স পাই। সো নাও দ্য টার্ম ইজ মিসনোমার। আমরা তাহলে এসসিপির ডেফিনেশন কি পড়বো? এসসিপির ডেফিনেশন পড়বো প্রোটিন সমৃদ্ধ জৈব বস্তু, প্রোটিন সমৃদ্ধ জৈব বস্তু অথবা একক কোষীয় বা বহুকোষীয় অণুজীবের, যথা ব্যাকটেরিয়া, ইস্ট, অনুসূত্রকার ছত্রাক, শৈবাল, বিশুদ্ধ কালচার মাধ্যম থেকে প্রাপ্ত প্রোটিন। অর্থাৎ হয় আমরা প্রোটিন সমৃদ্ধ জৈব বস্তু পাবো, অথবা এককোষীয় বা বহুকোষীয় অণুজীব থেকে, তাদের পিওর কালচার মিডিয়াম থেকে আমরা প্রোটিনটাকে আইসোলেট করব, যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের বিকল্প খাদ্য, অল্টারনেটিভ সোর্স অফ ফুড। তার মানে কি ফুড খাবে না, যেখানে একেবারেই মানে আমার কাছে অন্য কোনো সোর্স নেই, বা নর্মাল ফুডের সঙ্গে আমি একটা অল্টারনেটিভ সোর্স হিসাবে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু বিকল্প খাদ্য উৎস হিসাবে ব্যবহার করা হয়, সেই প্রোটিনকে এসসিপি বলা হয়। উদাহরণ হিসেবে দেখো, আমরা 3টি উদাহরণ দিয়েছি, তুমি যে কোনো একটা উদাহরণ দিলেই হবে। এখন দেখো উদাহরণ হিসেবে এটা ছত্রাকের একটা উদাহরণ দিয়েছি, ঠিক আছে, ক্যান্ডিডা ইউটিলিস। একটা ব্যাকটেরিয়ার উদাহরণ দিয়েছি, রোডোসিউডোমোনাস ক্যাপসুলাটা। একটা শৈবালের এক্সাম্পল দিয়েছি, কোরেল্লা স্পিসিস অ্যান্ড স্পাইরুলিনা ম্যাক্সিমা। 2টো এক্সাম্পল দিয়েছি, তোমরা যে কোনো একটা এক্সাম্পল দিলেই হবে। পরের কোশ্চেনটা হচ্ছে বায়োফর্টিফিকেশনের গুরুত্ব লেখো। এখানে কিন্তু তোমায় প্রশ্ন করা হয়নি যে বায়োফর্টিফিকেশন কাকে বলে। You haven't asked what is biofortification. You have asked to give answer the importance of biofortification. So biofortification এর
করার ফলে কি লাভ হলো, কি ইম্পর্টেন্স হলো? ফসল বা শস্যের পুষ্টিগত মান বৃদ্ধি করে আমাদের দেশের অপুষ্টির সমস্যার স্থায়ী সমাধান হতে পারে ডিউ টু বায়োফর্টিফিকেশন। দিস আর ফার্স্ট ইম্পর্টেন্স। আর কি হতে পারে, কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের এনহান্সমেন্ট করা যেতে পারে শস্যে। জিঙ্ক আয়রনের মতন মাইক্রোনিউট্রিয়েন্ট বৃদ্ধি করে রক্তাল্পতার মতো অ্যানিমিয়ার মতন রোগের একটা সমাধান করা যেতে পারে। সো দিস টু আর ভেরি ইম্পর্টেন্স অফ বায়োফর্টিফিকেশন। ঠিক আছে, তো ইংলিশ ভার্সনে যদি আমরা আসি, দ্য প্রোটিন রিচ বায়োমাস অর দ্য প্রোটিন এক্সট্রাক্টেড ফ্রম পিওর কালচার মিডিয়াম অফ সিঙ্গেল সেলুলার অর মাল্টি সেলুলার অর্গানিজম, বলে ব্যাকেটে কয়েকটা অর্গানিজমের নাম দিলে, to use as alternative source of food for human and other animals is known as SCP. So these are the examples of SCP. Any one example may be cited by you during examination. The most important one is the importance of biofortification. The problem of malnutrition in our country can be solved permanently by enhancing nutritional quality of a crop variety. ঠিক আছে? This is the very importance of biofortification. And another one is anemia-like disease. Anemia-like disease can be solved by enhancing micronutrients like zinc, iron in the crop. These two are very importance of biofortification, which paves the way for a better future. So the next question, যে দেখো তোমাদের তাহলে ইউনিট 7 এর থেকে 3 মার্কসের কোশ্চেন কমপ্লিট। এবার ইউনিট 8 থেকে 3 মার্কসের কোশ্চেন কমপ্লিট। নাও ইউনিট 9 which is বায়োটেকনোলজি। সো বায়োটেকনোলজি থেকে তোমাকে কটা কোশ্চেন করতে হবে? বায়োটেকনোলজি থেকে তোমাকে দুটো কোশ্চেন করতে হবে 3 মার্কসের, থাকবে 4টে কোশ্চেন। সো ফার্স্ট কোশ্চেন ইজ জিওমো কি? নিম্নলিখিত ক্ষেত্রে ট্রান্সজেনিক প্রাণীর ভূমিকা লেখো। টিকা সুরক্ষা, জৈবিক পণ্য। ফার্টার জিএমও মেনশন দ্য রোল অফ ওয়ান ট্রান্সজেনিক অ্যানিমাল ইন ইচ অফ দ্য ফলোইং: ভ্যাকসিন সেফটি অ্যান্ড বায়োলজিক্যাল প্রোডাক্ট। সো জিওমো কি? জিএমওর ফুল ফর্ম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। যেসব জীবের ডিএনএ অতিরিক্ত বা বিদেশি জিন ধারণ এবং প্রকাশ করার জন্য পরিবর্ধন করা হয়, সেই সকল জীবকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বলা হয়। আচ্ছা, সোজা ভাষায় হচ্ছে কোনো একটি জীবের দেহে যদি আমরা এই যে বিদেশি বলছি, মানে এখানে আমরা বিদেশি বলছি মানে অন্য কোনো জীবের, ঠিক আছে, ফরেন জিন বলতে আমরা তাই বোঝাই, নিজের নয় বাইরের থেকে কোনো জিন ঢোকানো হচ্ছে। কি করতে ঢোকানো হচ্ছে না, ওই জীবের জিনটাকে যাতে সে ক্যারি করতে পারে এবং এক্সপ্রেস করতে পারে, ও যাতে জিনটাকে এক্সপ্রেস করতে পারে, কারণ আমরা ওই এক্সপ্রেশনের মাধ্যমে প্রোটিন পাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই প্রোটিনটা আমার দরকার। তাহলে এটা তো এমনি এমনি সে পারবে না। একটা কোনো জীবের ডিএনএ কি এমনি এমনি একটা ফরেন ডিএনএ কে নিতে পারবে? পারবে না। তার জন্য কিছু মডিফিকেশন দরকার, ম্যানিপুলেশন করতে হয় ডিএনএটাকে। ওই মডিফিকেশন বা ম্যানিপুলেশনটাকেই আমরা পরিবর্ধন বলছি। সো যেসব জীবের ডিএনএ অতিরিক্ত এক্সট্রা, ওর তো বাইরে থেকে আসছে, ওর তো নিজের নয়, বা বিদেশি জিন ধারণ এবং প্রকাশ করার জন্য পরিবর্তন করা হয়। কার পরিবর্তন করা হয়? জীবটার ডিএনএটাকে পরিবর্তন করা হয়। ঠিক আছে, সেই সকল জীবকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম অর জিএমও। তুমি একটা এক্সাম্পল দিয়ে দিলে যে জিএমও কি না, একটা যে কোনো গোল্ডেন রাইস, যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেবে। ঠিক আছে, এখন টিকা সুরক্ষা, মানুষের ওপর টিকা ব্যবহারের আগে তার সুরক্ষা পরীক্ষা করার জন্য ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করা হয়। ঠিক আছে, এই ট্রান্সজেনিক ইঁদুর কথাটা কিন্তু লিখতে হবে। জৈবিক পণ্য, বায়োলজিক্যাল প্রোডাক্ট, ট্রান্সজেনিক গরু রোজি, এক প্রকার ট্রান্সজেনিক গরু, তা কি করে, তার দুধে প্রচুর প্রোটিন থাকে। ঠিক আছে, প্রতি লিটারে 2.4 গ্রাম প্রোটিন থাকে, এবং এর মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে আলফা ল্যাকটাইলবুমিন। পুষ্টিগত দিক থেকে প্রাকৃতিক গরুর দুধের থেকে কিন্তু এর পুষ্টিগত মান অনেক বেশি। ঠিক আছে, সো দিস আর দ্য রোল অফ ট্রান্সজেনিক অ্যানিমাল। যে পয়েন্টগুলো বলেছে তার রেসপেক্টিভ, ঠিক আছে, ভ্যাকসিন সেফটি অ্যান্ড বায়োলজিক্যাল প্রোডাক্ট, তোমাকে পয়েন্ট বলে দিয়েছে এক্স্যাক্ট, ওই পয়েন্টেই তোমাকে ট্রান্সজেনিক অ্যানিমালের রোল বলতে হবে। তুমি তোমার ইচ্ছা মতন কোনো কিছু বলতে পারবে না। সেই জন্য বারবার বলছি, ভালো করে পড়ে যেতে হবে।
আগে কিরকম প্রশ্ন হতো যে বলা হতো ট্রান্সজেনিক অ্যানিমালের দুটো গুরুত্ব লেখো, দ্যাট ইজ ভেরি ইজি, তুমি তোমার মতন করে লিখতে পারো। এখানে স্পেসিফাই করে দেওয়া হচ্ছে এই পয়েন্টে আমি জানতে চাইছি। সো তোমাকে কিন্তু ওভারঅল কনসেপ্ট তোমার রাখতে হবে। Organisms that have their DNA manipulated to possess and express an extra or foreign gene are known as genetically modified organism. একটা example, please cite an example like BT brinjal, BT cotton, or golden rice, whatever you want. Vaccine safety, the role of transgenic animal in vaccine safety key. Now, transgenic mice are developed. Transgenic mice are developed for using the testing of the testing the safety of vaccines before using on human body. So transgenic mice are being tested before the vaccine is introduced into the human body. So transgenic mice being used to test safety of the polio vaccine. Now, biological product, transgenic cow rosy produce human protein enriched milk. Human protein enriched milk, এতে 2.4 gram per liter এই protein থাকে. The milk protein contains alpha lactalbumin and it was nutritionally more balanced than the normal cow milk. So these are the importance of transgenic animal in biological product formation. তো তোমাকে কিন্তু এরকম ভাবে প্রশ্ন দিতে পারে, সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে দিতে হবে। নাও নেক্সট পার্টে আমরা যাই। খুব খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এবং কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ স্লাইডলি ডিফিকাল্ট ওয়ান, যে সন্নিবেশিত বা সন্নিবেশগত নিষ্ক্রিয়করণ, ইনসেশনাল ইনঅ্যাক্টিভেশন বলতে কি বোঝো। তারপরে একটা কথা লেখা আছে, গ্যালাক্টোসাইডেস উৎসেচকের জিনের মধ্যে কাঙ্ক্ষিত জিন সন্নিবেশিত করে একটি রিকম্বিনেন্ট ভেক্টর তৈরি করা হলো। গ্যালাক্টোসাইডেস জিন আছে, তার মধ্যে তোমার পয়েন্ট অফ ইন্টারেস্টের জিন ইনসার্ট করেছো, করে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করেছো, অ্যান্ড দ্য ভেক্টরকে একটি ব্যাকটেরিয়ায় প্রবেশ করানো হলো। এক্ষেত্রে নন রিকম্বিনেন্ট কলোনি থেকে রিকম্বিনেন্ট কলোনিকে নির্বাচন করতে তোমাকে সাহায্য করবে এমন একটি পদ্ধতি ব্যাখ্যা করো। সো ইউ হ্যাভ জাস্ট ইউ ওয়ান্ট টু ডিস্টিংগুইশ বিটুইন নন রিকম্বিনেন্ট ফ্রম দ্য রিকম্বিনেন্ট ওয়ান। Now, what do you mean by insertion inactivity is the first question. The second one is a gene of interest is inserted within the gene of a galactoside enzyme to form a recombinant vector. The vector is introduced into the bacterium by you. Explain the method that would help you in selection of recombinant colony from non-recombinant ones. So, আমরা দুটো ভার্সনে আনসারটা করেছি, দুটো ভার্সনে বলছি, বাট প্রথমেই যখন বলবো ভালো করে বুঝে নিলে আর প্রবলেম হবে না। না, ফার্স্ট ওয়ান, সন্নিবেশিত বা সন্নিবেশগত নিষ্ক্রিয়করণ। হোয়াট ইজ ইনসেশন এন্ড ইনঅ্যাক্টিভেশন? দ্য কনসেপ্ট ইজ, এইটা ধরো তোমার জিন, যে জিনের একটা প্রোডাক্ট তুমি পাও, আর জিন হুজ প্রোডাক্ট ইউ অবটেন ইন নর্মাল কোর্স অফ টাইম। নাও হোয়াট ইউ হ্যাভ ডান, say it is your point of interest, it is your gene of point of interest, and you want to insert the gene into this gene. Let's say it is your point of interest gene that has been inserted within that gene. নর্মাল অবস্থায় এই জিনটা এটা ছিল না, ফলে কি ছিল, এর প্রোডাক্ট তুমি পেয়েছো। কিন্তু যে মুহূর্তে এই জিনটা এর মধ্যে ঢুকিয়ে দেবে, তোমার ইন্টারেস্টেড একটা জিন ওই জিনের মধ্যে ঢুকিয়ে দেবে, এই জিনটা তার আগের মতন রইল না, ইট ওন্ট প্রডিউস এনি প্রোডাক্ট। এই জিন কিন্তু তার কোনো প্রোডাক্ট প্রডিউস করবে না। কেন? তুমি একটা ইনসার্ট ঢুকিয়ে দিলে, তুমি একটা অন্য ফরেন ডিএনএ ওই জিনের মধ্যে ঢুকিয়ে দিলে। ইউ গেট মাই পয়েন্ট? দিস ইজ কল্ড সন্নিবেশগত নিষ্ক্রিয়করণ, ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন। আরেকটু সিম্পলিফাইড করে দিচ্ছি, লুক, এইটা একটা জিন, ইট প্রডিউস আ প্রোডাক্ট। Now, I want to insert the gene, this gene, within this gene. So what I have done, I have just inserted the gene. Let's say I have inserted the gene. So this gene is disrupted. This gene is disrupted.
Now this disrupted gene will not produce any product, or if at all it produce wrong product. So this is called insertional. This is insert. What do you insert? You insert a foreign DNA. That's why the original gene gets deactivated. So this is called insertional inactivation. I hope you understood. Normally, what we will do, we will insert a foreign DNA within marker gene so that we can understand. আমরা পরে আসছি জিনিসটা। মার্কার জিনের মধ্যে আমরা আমাদের ইনসার্ট ঢোকাই, অথবা মাল্টিপল ক্লোনিং সাইডে অনেক সময় ইনসার্ট ঢোকাই, অর আমরা মাল্টিপল ক্লোনিং সাইডে ক্লোন করার জন্য করি। আইডেন্টিফিকেশনের জন্য আমরা কি করি, আমরা মার্কার জিন অর বিটা গ্যালাক্টোসাইডেস জিন, এই রকম জিনের মধ্যে আমরা কি করে ইনসার্টগুলোকে ঢোকাই। এই ঢোকানোর কারণ কি না, এদের এক্সপ্রেশন থেকে বোঝা যায় যে কোনটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়েছে, কোনটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হয়নি। সেকেন্ড পার্টটাই তাই। সেকেন্ড পার্টটা একটু ভালো করে যদি লক্ষ্য করবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। ফার্স্ট পার্ট আশা করছি বুঝতে পেরেছো যে ইনসার্শনাল ইনঅ্যাক্টিভেশন কেন বলছে। নাও দ্য সেকেন্ড ওয়ান। দেখো, আমরা যদি এই কোশ্চেনটা যেহেতু খুব কঠিন, ভাগ ভাগ করে লিখেছি কিরকম, যে রিকম্বিনেন্ট কলোনি নির্বাচন করার জন্য বহিস্থ জিনকে বিটা গ্যালাক্টোসাইডেস জিনের নাম আমরা সকলে জানি, যে ল্যাক-জেড জিনটাকে আমরা বিটা গ্যালাক্টোসাইডেস জিন বলি। কেন? ল্যাক-জেড জিন প্রডিউস বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইম, এই উৎসেচকটা তৈরি করতে পারে, এবং নীল সাদা স্ক্রিনিং পদ্ধতিতে ব্যবহার করা হয়। ব্লু হোয়াইট স্ক্রিনিং বলে একটি টেকনিক আছে, যে টেকনিকটা ব্যবহার করা হয়। নাও লেটস সি ব্লু হোয়াইট স্ক্রিনিংটা কি। ল্যাক-জেড জিন কি করে, বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইম এনকোড করে, মানে তৈরি করতে পারে। এই বিটা গ্যালাক্টোসাইডেস জিনটাকে ল্যাক-জেড জিন তৈরি করতে পারে। এই এনজাইমকে যদি আমরা কালচার মিডিয়ামে রাখি, এক্স গ্যাল বলে একটা কম্পোনেন্ট আছে, এর ফুল ফর্ম তোমাদের জানার দরকার নেই, এক্স গ্যাল বলে জানলেই হবে, ঠিক আছে। এটাকে একটা ক্রোমোজেনিক সাবস্ট্রেট বলা হয়। ক্রোমোজেনিক সাবস্ট্রেট মানে কি, যার ওপর এনজাইম কাজ করলে সে কালার প্রডিউস করতে পারে। দ্যাট সাবস্ট্রেট ইজ কল্ড ক্রোমোজেনিক সাবস্ট্রেট, ঠিক আছে। সো যদি এক্স গ্যাল তার ওপর যদি বিটা গ্যালাক্টোসাইডেস কাজ করে, ইট উইল প্রডিউস ব্লু কলোনি, মানে আমি নীল ছোপ দেখতে পাবো, ব্লু কলোনি, ঠিক আছে। তাহলে এই এক্স গ্যালটা অ্যাকচুয়ালি কি, আমি লেখা আছে 5-bromo-4-chloro-3-indolyl ডি গ্যালাক্টোপাইরোনোসাইড, তোমার দরকার নেই। তুমি জানবে এক্স গ্যাল একটা ক্রোমোজেনিক সাবস্টেন্স। ক্রোমোজেনিক সাবস্টেন্স কি জিনিস না, তার উপর যদি এনজাইম কাজ করে বা উৎসেচক কাজ করে, কালার প্রডিউস করতে পারে। এইটুকু তোমার কনসেপ্ট থাকা দরকার। সো এক্স গ্যালের ওপর কিন্তু বিটা গ্যালাক্টোসাইডেসই কাজ করবে, করে তাকে ব্লু কালারে কনভার্ট করতে পারে। নাও আমি যদি এই বিটা গ্যালাক্টোসাইডেস এনজাইমটা যে জিন তৈরি করে, হুইচ ইজ নোন অ্যাজ ল্যাক-জেড জিন, তার মধ্যে একটা বহিস্থ জিন ঢুকিয়ে দিই বা ডিএনএ ঢুকিয়ে দিই, তাহলে সে কি হলো, বিটা গ্যালাক্টোসাইডেস আর তৈরি হবে না। যেই তৈরি হবে না, এটা কি কার ব্লু কলোনি পাবো না। তাহলে আমি কি পাবো, আমি পাবো কোন কলোনি না, ব্লু কলোনি যখনই পাবো না, তাকে আমরা বর্ণহীন কলোনি পাবো, তাকে আমরা হোয়াইট কলোনি বলছি, জাস্ট চেনার জন্য, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে যারা নন রিকম্বিনেন্ট, অর্থাৎ নন রিকম্বিনেন্ট মানে কি, যাদের মধ্যে ওই বহিস্থ ডিএনএটা ঢোকেনি, তারা নন রিকম্বিনেন্ট। তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ল্যাক-জেড জিনটা কি হচ্ছে, নর্মাল থেকে যাচ্ছে, যে এক্স গ্যালের ওপর কাজ করছে, করে ব্লু কলোনি দিচ্ছে, কারণ ল্যাক-জেড জিনটা তো ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি। কিন্তু যারা রিকম্বিনেন্ট কলোনি, তাদের ক্ষেত্রে কি হয়েছে, ল্যাক-জেড জিনটা নষ্ট হয়েছে, এ আর কি করতে পারছে না, এ আর এক্স গ্যালের ওপর কাজ করে ঠিক করে কাজ করতে পারছে না, যার ফলে ব্লু কলোনি তৈরি হচ্ছে না। তাহলে ব্লু কলোনি পাচ্ছি না বলেই বর্ণহীন আমরা কলোনি পাবো, যাকে আমরা বলছি হোয়াইট কলোনি। তাহলে আমরা কি করব, এই হোয়াইট কলোনিগুলোকে সিলেক্ট করে নেব।
কেন? এই হোয়াইট কলোনির মধ্যেই আমার ডিজায়ার ডিএনএটা আছে। আমি ইনসার্ট ঢুকেছি, আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। আমার কোশ্চেনটা কিন্তু ওইটা। আমি আইডেন্টিফাই করবো যে কোনটা রিকম্বিনেন্ট, কোনটা নন রিকম্বিনেন্ট। নন রিকম্বিনেন্টে আমার কোনো কাজ নেই, কারণ আমার ডিজায়ার ডিএনএ তো তার মধ্যে ঢোকায়নি। রিকম্বিনেন্ট কলোনি আমি যেই বুঝলাম যে হোয়াইটগুলো রিকম্বিনেন্ট কলোনি, আমি ওইগুলো এবার আলাদা করে দেবো। তার মধ্যেই আমার কি আছে, আমার নিজস্ব যে ডিএনএ, যে জিনটাকে আমি সংখ্যায় বাড়াতে চাইছি সেই জিনটা আছে। এবার তার ক্লোনিং করব বা তার পিসিআর করব, তার সংখ্যা বাড়াবো। তো এইভাবেই কিন্তু আমরা কি করি, কলোনিকে আইডেন্টিফাই করি। নাও আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তাও একবার ইংরেজিতে বলে দিচ্ছি, whenever we beta to distinguish between non-recombinant from recombinant colony, what we do, we just test the blue-white screening method. In blue-white screening, what actually the principle behind of that, LAG-Z gene, you know, LAG-Z gene produce what? LAG-Z gene produce beta-galactosidase enzyme. And this enzyme has an unique capability. So what it can do, it can convert XGAL. What is XGAL? It's a chromogenic substance. It's a chromogenic substance. Now it can convert this XGAL into blue colored colony. So wherever you have that gene, like the gene, and you introduced XGAL within the medium, it will produce blue colony. Now, for non-recombinant, there is no problem. It will show blue colony. For recombinant DNA, what we have done, we have inserted a foreign DNA or foreign gene within the LAG-Z gene. So, the LAG-Z gene have insert, so it will be non-functional. It won't produce its impact on XGAL. So beta-galactosidase won't act on XGAL. So there will be colorless colony. There will be colorless colony which we cite as white colony. Now look what we have to identify. We have to identify blue colony from white colony. So the colonies which are white or colorless, we have to pick them up or we have to select them. Why? My point of interest, what is my point of interest? My point of interest is the insert, is the foreign DNA that I have inserted into beta-galactosidase gene, LAG-Z gene, and the recombinant colony which shows as white colony, it has the insert. So what do I have to do? I have to select these white colonies from the blue colonies, and then that white colony contains my point of interest gene, and we can do cloning of that gene because it contains my point of interest, or we can do PCR to amplify the DNA or gene. But we have to confirm whether the transformation occur or not, whether recombinant colony is formed or not. Okay, so this is the question. It's a very interesting and good question. I hope you understand and you can give answer. This is the picture. Look, this is the normal gene, LAG-Z gene. It will convert the chromogenic substance into blue colonies. It converts the chromogenic substance into blue colonies. Now, if we have a foreign DNA inserted into this part where within the LAG-Z gene, it gets disrupted. It won't convert the other part into blue colonies. So it remains white colony. It cannot produce blue color. Or if we insert the foreign DNA other than LAG-Z gene, it won't have any impact on overall process. It will produce blue colony. Only if you insert the foreign DNA
into the lac Z gene, then it have an impact. And we have to select these white colonies from blue colonies, where my point of interest is actually present. I hope you all understood. Now the next question is a very good question. বায়োটেকনোলজিতে কিন্তু স্ট্রেট কোশ্চেনই আসবে, ভাবার কোনো কারণ নেই। স্ট্রেট কোশ্চেন আসতে পারে, ইনসুলিন তৈরি করার ধাপগুলি দেখুন। আবার এই রকম অ্যানালিটিক্যাল কোশ্চেনও আসবে। এখন তুমি যদি সারা ভারতবর্ষের কোশ্চেন প্যাটার্ন দেখো, বহু কোশ্চেনই কিন্তু অ্যানালিটিক্যাল বেসিসে আসে। সুতরাং আমাদের ক্ষেত্রেও এখানে তোমরা বেশ কিছু কোশ্চেন অ্যানালিটিক্যাল টাইপের পাবে। সো দেখো এখানে একটা জেল ইলেকট্রোফোরেসিস দেখানো হয়েছে। এইগুলোকে বলা হয় ওয়েল, যার মধ্যে ডিএনএ টুকরো দেওয়া হয়, অ্যান্ড দ্য ডিএনএ হোয়াট দে ডু, দে মাইগ্রেট ফ্রম এ টু বি, অ্যান্ড দিস আর দ্য ডিএনএ ব্যান্ড। ইউ নো, the larger the DNA band, the more they lag behind. The smaller the DNA band, they will move faster within the matrix. This is the matrix. এই পিকচারটা দিয়ে তোমাকে কোশ্চেন করা হয়েছে, ডিএনএ খণ্ডকগুলি এ থেকে বি এর দিকে অগ্রসর হয় কেন? ডিএনএ খণ্ডকগুলি পৃথক করার জন্য কোন মাধ্যম ব্যবহার করা হয়? অন্যান্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহার করার জন্য পৃথকীকৃত ডিএনএ খণ্ডকগুলিকে কিভাবে দৃশ্যমান করা যায়? In English, why are DNA fragments seen to move in direction of A to B? A থেকে B এর দিকেই যাচ্ছে কেন? Why it moves from A to B? Write the medium on which DNA fragments get separated. You have to write the medium in which they get separated. And how can the separated DNA fragments be visualized for further technical use? Further technical use এর জন্য এটাকে আমরা কিভাবে ভিজুয়ালাইজ করব? So first part, আমরা এক একটা পার্টে যাই। DNA itself is negatively charged, and this is cathode. This is cathode, which is negatively charged, and this is anode, which is positively charged. We know DNA itself being negatively charged, it will migrate towards a positively charged anode. This is the reason. Matrix may be formed, we can form matrix with many substances, but in general we prefer agarose. We get it from seaweeds, so the matrix in general we prepare from agarose. So matrix is agarose gel. Now whenever you ever done the process, you will get the band, but you cannot visualize the band in naked eye. What you have to do, you have to stain. You have to stain with ইথিলিয়াম ব্রোমাইড। তোমাদের বইতে ইথিলিয়াম ব্রোমাইডটাই আছে। সো ইথিলিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করলে ইউভি লাইটের আন্ডারে তারপর দেখতে হয়। ইথিলিয়াম ব্রোমাইড দিয়ে স্টেন করলে অরেঞ্জ ব্যান্ড পাওয়া যায়, অরেঞ্জ ব্যান্ড পাবে। ইফ ইউ স্টেন উইথ ইথিলিয়াম ব্রোমাইড অ্যান্ড ভিজুয়ালাইজ আন্ডার ইউভি illumination, what will you get? You get the orange bands. But ইথিলিয়াম ব্রোমাইড itself is carcinogen. ইথিলিয়াম ব্রোমাইড কিন্তু ভয়ঙ্কর কার্সিনোজেন। That's why nowadays we prefer alternatives to ithorium bromide like cyber green. Cyber green, at a chromogenic substance, you use it and visualize under UV illumination. You will get the green bands. So, তোমরা ইথিলিয়াম ব্রোমাইডও লিখতে পারো, তোমরা সাইবার গ্রিনও লিখতে পারো। ইথিলিয়াম ব্রোমাইড বা সাইবার গ্রিন যাই লেখো, তারপরে কিন্তু ইউভি লাইটের এক্সপোজার দিতে হবে, তবে দেখতে পাবে। আর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় what is the drawback of use of ইথিলিয়াম ব্রোমাইড, ইথিলিয়াম ব্রোমাইড itself is very carcinogenic. So we should avoid to use ইথিলিয়াম bromide in normal situation. So this is the question. It's very easy question, but you have to go through all these question properly. Now the next question is in recombinant DNA প্রযুক্তিতে নিম্নলিখিত গুলির ভূমিকা সংক্ষেপে লেখো। আগেও এই ধরনের কোশ্চেন আসতো। তো যেমন রেস্ট্রিকশন এনজাইম, উৎসেচক, প্লাজমিড, ডিএনএ লাইগেজ। Briefly explain the roles of the following with the help of an example, each in recombinant DNA technology. Restriction enzymes, plasmid and DNA ligase. এই তিনটের কাজ কি? নাও তোমরা জানো যে রেস্ট্রিকশন এনজাইম কি রকম এনজাইম? একটা এন্ডোনিউক্লিয়াস, বারবার বলছি রেস্ট্রিকশন এনজাইম কখনোই কিন্তু
কি করতে পারবে না, এই এন্ড থেকে কাটতে পারবে না, এই এন্ড থেকে কাটতে পারবে না, কখনোই কোনো এন্ড থেকে কাট করতে পারবে না। এন্ড থেকে যে এনজাইম কাট করে, দিস এনজাইমস আর নোন অ্যাজ এক্সোনিউক্লিয়েস। এক্সোনিউক্লিয়েস ক্যান কাট অনলি ফ্রম দ্য এন্ড, ওরা কাটতে কাটতে ঢোকে। বাট what is the role of endonuclease? Endonuclease cut within the DNA, within the DNA. So except this terminal end, they can cut within the DNA. এই কথা না লিখলে কিন্তু জিরো। এরা একমাত্র উইদিন দ্য ডিএনএ কাটতে পারে, যে কোনো জায়গায় কাটতে পারে না, আর পার্টিকুলার সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সটাকেই ও চিনতে পারে। So there is a specific sequence that can be recognized by that particular restriction enzyme. That sequence is known as restriction sequence, restriction Sojjakram. This is generally palindromic sequence. We have already learned palindromic sequence like GAA, let's say G. It's in the GC. Now it's a palindromic sequence if you read on another stand. So what will it do? It may produce an sticky end and or blunt end. It helps to form recombinant DNA after ligation. We have already studied those things. Now plasmid-এর ভূমিকা, প্লাজমিড কি করে? We know plasmid কি, একটা ছোট স্মল সার্কুলার সেলফ রেপ্লিকেটিং এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ। Why it is known as extra chromosomal DNA? কারণ এইটা যদি ব্যাকটেরিয়াল সেল হয়, ভালো করে বুঝে নাও, ব্যাকটেরিয়ার নিজের একটা ডিএনএ আছে which is known as genome of bacteria. এই জিনোমকে বাদ দিয়ে যে সার্কুলার ডিএনএ আছে that is known as plasmid. So plasmid is extra chromosomal DNA. Why extra chromosomal? Because bacteria has its own DNA which acts as genome. বোঝা গেল? সো প্লাজমিডের কাজ কি? প্লাজমিড বাহক হিসেবে কাজ করে, মলিকুলার ভেক্টর, ট্যাক্সি, মলিকুলার ট্যাক্সি, মলিকুলার ভেহিকল। ঠিক আছে, যে ডিএনএটা তোমার ইনসার্টেড ডিএনএটা আছে প্লাজমিডে ঢোকালে, এবার তুমি অন্য একটা সেলের মধ্যে সেটাকে ট্রান্সফর্ম করে দিলে। সো দিস অ্যাক্টস অ্যাজ মলিকুলার ট্যাক্সি, মলিকুলার ভেহিকল হিসেবে কাজ করে। ডিএনএ লাইগেজ কি করে? রেস্ট্রিকশন এনজাইম কোথায় কাট করে? রেস্ট্রিকশন এনজাইম সুগার ফসফেট ব্যাকবোনে কাট করে। কোথায় কাট করে? সুগার ফসফেট ব্যাকবোন। আর এই ডিএনএ লাইগেজ কি করে? ডিএনএ লাইগেজ ইজ অলসো নোন অ্যাজ মলিকুলার গ্লু, মলিকুলার আণবিক আঠা। এ কি করে? এই যে সুগার ফসফেট ব্যাকবোন যেটাকে এ কেটেছে, ধরো লেটস সে ও কেটে এরকম করেছে, ইটস অ্যান ওয়ার্ক অফ restriction enzyme, and it is my foreign DNA which is also produced by another restriction enzyme, and we have to get this insert here. So what will you do? The DNA ligase will seal those end by ligating sugar phosphate backbone. কোন বন্ডের মাধ্যমে? বাই কোভ্যালেন্ট বন্ড, সমযোজী বন্ধনের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার? That's why recombinant DNA is formed. মাথায় রাখতে হবে, এখানে বায়োটেকনোলজিতে ডিএনএ লাইগেজের ভূমিকা বলেছে। তোমরা বহু স্টুডেন্ট রেপ্লিকেশনের রোল লেখো, ইউ উইল গেট জিরো। তোমাকে রেপ্লিকেশনের রোল চাইনি, কোশ্চেন পড়বে, তোমাকে ডিএনএ লাইগেজের ভূমিকা যদি চাওয়া হয়, ইউ আর আস্কড টু গিভ আনসার ইন রেসপেক্ট টু বায়োটেকনোলজি, and you are providing answer in respect to replication, you will get zero. So nature of the question should be understood by you. Unless and until you get the question, you won't give the correct answer. So this is our biotechnology. Now next question is from ecology. You have to give two answer. So there will be 4 question. এই ভিডিওটা অনেক বড় হয়েছে, যার ফলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা 3 মার্কসের আর একটা সেট ইকোলজির আছে, সেই পার্টটি আমরা দেখব। দেখার পর 4 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেন যেগুলি আছে সেইগুলি কী করে অ্যানালিসিস করা হয় আমরা দেখব। ভিডিও বিস্তারিত করছে না, যাতে ছোট ছোট করে তোমরা বুঝতে পারো, অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দোজ থিংস ইন ভেরি within a short span of time, so that you understand, write it down, and next part of the model question will be uploaded in the next video. Okay, thank you very much.